জয় হিন্দ। সরকারি চাকরি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে, সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে ধরনের অঙ্ক আসে তার এক সেট অঙ্ক আজকে আমি তোমাদের করাবো এবং দেখাবো যে কিভাবে পরীক্ষার হলে খুব সহজে বিভিন্ন পদ্ধতি টেকনিক অবলম্বন করে কত সহজে আমরা অঙ্ক করতে পারি তার পদ্ধতি আমি শেখাবো। এবং অঙ্ক করার মাঝে মাঝে আমি বিভিন্ন রকমের নিয়ম, যেগুলো বারবার রিভিশন করলে আমাদের পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগে, খুবই সুবিধা হয়, সেই ধরনের নিয়ম তোমাদের আমি শেখাবো। তো চলো শুরু করি। সামনেই আমাদের গ্রুপ ডি পরীক্ষা আছে, তার জন্য এক সেট অঙ্ক আমরা নিয়ে এসেছি। আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, একটা কথা দেখো, সিলেকশন ইজ ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। দেখবা আমাদের এই চ্যানেলের ব্যানারে লেখা আছে সিলেকশন ইজ ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, মানে সিলেকশন চাকরি পাওয়াটা খুব কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা সবসময় যখন অঙ্ক শিখতে বসছি বা শিখছি, আমরা মনে রাখবো যে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক বা এই টাইপের অঙ্ক পরীক্ষা যদি কখনো আসে, এমন কখনো ঘটবে না যে আমি সেই অঙ্ক পারবো না। সুতরাং আমরা খুব সুন্দরভাবে মন দিয়ে শিখব এবং পরীক্ষার হলে আমরা সেই অঙ্ক করে আসব। তো যাই হোক, কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি আমি। প্রথমে দেখো পাটিগণিতের অঙ্ক আছে। আমরা পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি সব অঙ্কই করাবো ধাপে ধাপে। তো দেখো প্রথমে একটি পাটিগণিতের অঙ্ক আছে। তো দেখো এখানে প্রথমেই পাটিগণিতের অঙ্ক দেওয়া আছে। আমরা একটু অঙ্কগুলো দেখব এবং কিভাবে খুব সহজে করা যায় তার আমরা পদ্ধতিগুলো শিখে নেব। প্রথমে দেখো লেখা আছে একটি অঙ্ক, বিজয় এবং সুশীল দুই ব্যক্তি একটি কাজ 15 দিনে এবং 10 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু বিজয় কয়েকদিন পরে কাজ ছেড়ে চলে যায়। তখন সুশীল বাকি কাজ 5 দিনে শেষ করে। কতদিন পর বিজয় কাজ ছেড়ে চলে গেছিল? তাহলে দেখো আমরা এই অঙ্কগুলো খুব সহজে করবো, একদম কোনো জটিলের দিকে যাব না, ঠিক আছে? এই বিজয় আর সুশীল, ঠিক আছে, বিজয় কাজ করে 15 দিনে আর সুশীল কাজ করতে পারে 10 দিনে। এবার দেখো ধরে নিই কাজটা এরকম জায়গায় শুরু হয়, ঠিক আছে, এই জায়গায় কাজ শুরু হয়, এই স্থান থেকে বিজয় এবং সুশীল কাজ শুরু করে, ঠিক আছে। এই মাঝ এরম জায়গায় একটা সময় এসে বিজয়কেই চলে যায়, ঠিক আছে। আর এই কাজটা শেষ হয় এই জায়গাটায়, এখানে কাজ করে কি একা থাকে, এখানে সুশীল একা থাকে। এই সুশীল একা কাজটি 5 দিনে শেষ করে, তাই না? ভালো করে বোঝো, বিজয় এবং সুশীল কাজ শুরু করে, এইরকম জায়গায় কোনো একটা মাঝখানে কোনো একটা জায়গায় বিজয় চলে যায়, সুশীল বাকি কাজ করে 5 দিনে। তাহলে বিজয় কতদিন পরে কাজ ছেড়ে চলে যায়? তাহলে আমি এক কাজ করি, বিজয় 15 দিনে আর সুশীল 10 দিনে, এই ধরে নিই 15 এবং 10 এলসিএম কত, 30, ধরে নিই মোট কাজ 30 ইউনিট। তাহলে বিজয় 15 দিনে করে 30 ইউনিট, একদিনে করবে 2 ইউনিট কাজ। আর সুশীল 10 দিনে করে 30 ইউনিট, একদিনে করবে 3 ইউনিট কাজ, তাই না? এবার দেখো এইখানে সুশীল তো বাকি কাজ শেষ করে দেয়, তাহলে বাকি কাজ সুশীল কদিনে শেষ করে? 5 দিনে। প্রত্যেক দিন কতটা কাজ করেও? 3 ইউনিট করে কাজ করে। তাহলে বিজয় এই স্থানটায় শেষের দিকে, শেষের 5 দিনে কতটা কাজ করে দেখিনি আমি। 5 গুণ 3 মানে 15 ইউনিট কাজ এই স্থানে সুশীল করে ফেলে। তাহলে বাকি যেই প্রথমে যে কাজ যখন শুরু করেছিল তখন বিজয় ছিল এবং সুশীল ছিল, এরা একসঙ্গে কাজ করে। তাহলে দেখো আমার মোট কাজ 30 ইউনিট, এখানে সুশীল একা করে 15 ইউনিট। তাহলে এই প্রথমে কত কাজ বাকি আছে আমার? 15 ইউনিট, কারণ 30 থেকে 15 বাদ দিলে 15 থাকে। এই 15 কাজ কে করে? বিজয় এবং সুশীল। তাহলে বিজয় একদিনে করতে পারে 2 ইউনিট কাজ আর সুশীল 3 ইউনিট। তাহলে একদিনে কতটা করে? 2 যোগ 3, 5 ইউনিট কাজ আর একদিনে করতে পারে। তাহলে 15 ইউনিট কাজ করতে মোট কত সময় লাগবে? 15 ভাগ 5, 3 দিন। তার মানে 3 দিন পরে বিজয় কাজ ছেড়ে চলে যায়। বুঝতে পারলে? অনেক রকমের নিয়ম আছে, কিন্তু আমরা সহজে করবো, আমরা বেশি জটিল দিকে যাব না। তাহলে 3 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। তারপরে দেখো 5টি টেবিল ও 7টি চেয়ারের মূল্য এত টাকা। 4টি টেবিল ও 3টি চেয়ারের মূল্য এত টাকা হলে চেয়ারের মূল্য কত? তাহলে দেখো অঙ্কটা আমরা সহজেই করব, ঠিক আছে। দেখো কিভাবে করি। এবার দেখো আমরা এখানে একটা ইকুয়েশন করেছি যে 5টি টেবিল প্লাস 7টি চেয়ারের দাম 3350, 4টি টেবিল এবং 3টি চেয়ারের দাম এত টাকা। এইবার এখান থেকে আমি এক কাজ করব, আমি এখান থেকে এই যেহেতু টেবিলের প্রয়োজন নেই, আমি টেবিলটা বাদ দেবো। কী করে বাদ দেবো? এই 4 দিয়ে
এই টোটাল রাশিটাকে গুণ করে দেবো, ঠিক আছে। এই 4 দিয়ে কী করবো, এই টোটাল উপরের রাশিটাকে গুণ করে দেবো, আর এই 5 দিয়ে টোটাল রাশিটাকে গুণ করে দেবো, ঠিক আছে। 5 দিয়ে কী করবো, উপরের টার্ম নিচের টার্মটা গুণ করবো, উপরটাকে 4 দিয়ে গুণ করবো, হলো। এবার দেখো এখানে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 5 20টি না, 20টি, আর 5 দিয়ে গুণ করলে 4 5 20টি, তাহলে 20টি 20টি বিয়োগ করলে কেটে যাবে, তাহলে আমি এটা লিখলাম না। এই উপরটা বিয়োগ লিখি আমি, 4 7 28C, 28C সমান সমান 3350 গুণ 4 কত হয়, দেখো 3 4 12,000, আর এদিকে 1200 1400, তাহলে 12,000 13,400, 13,400। তোমরা মুখে মুখে করতে পারো, কোনো কঠিন কিছু না। 3 4 12,000, 3 4 12,000, আর এদিকে 350 মানে 7 1400, তাহলে 12,000 আর 1400 কত হয়, 13,400 টাকা। আর এটা গুণগুলো কত হয়, 3 5 15C, 15C সমান সমান 5 19 95, 9 5 00। এবার দেখো বিয়োগ করি, এখান থেকে আমি 28 থেকে 15 গেলে 13C, বিয়োগ করলে কত হয়, এখানে দেখো 13,400, তাহলে দেখো এখানে 9,500 থেকে 10,000 কত হয় 500, আর এদিকে 3400 কত হয়, 3900, তাহলে বিয়োগ করলে কত হয় 3900। তোমরা এগুলো মুখে মুখে করতে পারো, বিয়োগ করার কোনো অত খাতা কলমের প্রয়োজন নেই, ঠিক আছে। 9,500 আর 500 10,000, আর এদিকে 3400, 3900। এবার 13C মানে 3900, একটি সি মানে কত, 13 ভাগ করে দিই 300, তাহলে একটি চেয়ারের দাম কত, 300 টাকা। তাহলে দেখলে আমরা সহজে এটা করতে পারলাম, বেশি কঠিনের দিকে গেলাম না, আমরা সহজেই শিখে নেব একটি চেয়ারের মূল্য কত, 300 টাকা, ঠিক আছে। তারপরে দেখো শীর্ষস্থান থেকে সুদূর স্থান সপ্তমে, তাহলে আমি এটা র্যাঙ্কিংয়ের প্রশ্ন। এই প্রথম থেকে 7th, এখানে কি আছে, এখানে আছে সুদেশ, ঠিক আছে, প্রথম থেকে 7th। আর যদি শেষ থেকে ধরি, শেষ থেকে 28তম, তাই না, 28তম, 28, তাহলে ওই ক্লাসে কতজন ছাত্র ছিল। তাহলে দেখো এই স্থানে ভালো করে দেখো, এখানে কি আছে, সুদেশ আছে, তাই না। এবার দেখো এই শুরু থেকে এ সপ্তম, তাহলে এর আগে কতজন আছে, 6জন বাচ্চা তার আগে আছে, বোঝা গেল। 6জনের পরেই তো সপ্তম। আবার দেখো নিচের থেকে ধরলে এখান থেকে এই পর্যন্ত কত, 28তম, তাই এর আগে কত আছে আমার, 17 জন স্টুডেন্ট এর পরে আছে, তাই না। 17 জন স্টুডেন্টের পরে আর আগে কত, 6 জন, তাহলে ক্লাসের মোট বাচ্চা কত, এদিকে 6 আর এদিকে 27, আর সুদেশ নিজে একা, তাই না। এর আগে 6 জন সুদেশ, পরে 27, তাহলে 27 6 রাখে 7 আর 27 34, তাহলে ওই লাইনে মোট 34 জন ছাত্র ছিল, ওই ক্লাসে 34 জন ছাত্র ছিল। দেখো আমি তোমাদের বলেছিলাম যে ক্লাস করতে করতে নতুন কিছু সূত্র যেগুলো অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে, তোমাদের আমি এগুলো শেখাবো, যেগুলো শিখলে তোমাদের বিভিন্ন সূত্র রিভিশন হবে, 2 অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো দেখে নাও সূত্রটা কি। দেখো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা হলো পরীক্ষার সময় তোমাকে 4টে অপশান দেওয়া আছে, বলা আছে নিচের কোন সংখ্যাটি বর্গ সংখ্যা নয়, এরকম প্রশ্ন মাঝে মাঝে দেখবে থাকে। তাহলে আমরা কি করে সেকেন্ডে বুঝতে পারবো যে এই নিচের এই সংখ্যাটি বর্গ নয়, কি করে বুঝবো, দেখব যদি কোনো সংখ্যার শেষে শেষ অঙ্ক একটি 0 2 3 7 8, যদি কোনো সংখ্যার শেষে 0 2 3 7 8 থাকে, তাহলে সেই সংখ্যাটা কখনোই বর্গ সংখ্যা হবে না, বোঝা গেল। 1 নম্বর নিয়ম, যদি কোনো সংখ্যা শেষে 2 3 0 7 8 থাকে, সেই সংখ্যাটা কখনোই বর্গ সংখ্যা হবে না, ঠিক আছে। পরের নিয়মটা দেখো, পৃথিবীতে যত সংখ্যা হোক না কেন, যদি আমি 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার বর্গ মনে রাখতে পারি, তাহলে সেই সংখ্যার বর্গ আমি নির্ণয় করতে পারবো। কি করে দেখে নেব, দেখো এই যে এক সংখ্যা আছে না, যত সংখ্যায় থাক না কেন, এই 1 থেকে 24 পর্যন্ত সংখ্যা দেখো শেষ দুটো অঙ্ক, ঠিক আছে, বর্গ করলে কী হবে, এই অঙ্কগুলো থাকবে, যে কোনো সংখ্যা হোক না কেন তার শেষ দুটি অঙ্ক এরকম থাকবে, ঠিক আছে। যত বড় সংখ্যা হোক না কেন, 1 থেকে 24 পর্যন্ত দেখলে আমরা বুঝতে পারবো যত সংখ্যা থাক না কেন 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার বর্গের যে শেষ দুটো অঙ্ক সেই সংখ্যা থাকবে, তাহলে সেটি বর্গ সংখ্যা, না হলে সেটি বর্গ সংখ্যা নয়। কি এখানে দেখো 1 আছে,
নয় আছে, শূন্য আছে। এক মানে কি? এক মানে শূন্য, এক শূন্য শেষ দুটি সংখ্যা। দুই মানে কি? শূন্য, এই দুই স্কোয়ার চার, চার মানে কি? শূন্য দুই, তাই না? শূন্য চার, শূন্য নয়, মানে শেষ দুটো অঙ্ক। শূন্য এক, শূন্য চার, শূন্য নয়, 16, 25, 36, 49, 64, 81, ডাবল শূন্য, 21, 44, মানে বর্গ সংখ্যার শেষ দুটো অঙ্ক 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার যা হয় তাই থাকবে। আগে পরে চেঞ্জ হতে পারে, কিন্তু শেষ দুটো অঙ্ক তাই থাকবে। যদি আমরা এই দুটো নিয়ম মনে রাখতে পারি, তাহলে আমরা দেখব যে কোনো অঙ্ক দেখেই আমি বলতে পারবো যে এটা বর্গ নয়, এটা বর্গ। আমরা মাঝে মাঝে বিভিন্ন রকম নিয়ম শেখাবো, যেগুলো তোমরা রিভিশন দিলে তোমাদের অনেকটাই কাজে লাগবে। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। এখানে দেখো লেখা আছে যে √8 - √3, √8 + √3। আমরা না একটি সূত্র জানি বীজগণিতের, a + b × a - b, মানে কি? মানে a² - b², এই সূত্র জানি। তাহলে এখানে জানো, দেখো যদি আমি √8 মানে 8 ধরি আর √3 মানে 3 ধরি, তাহলে কি এটা যদি a হয়, এটা যদি b হয়, এটাও a, এটাও b। তাহলে দেখো এই সূত্র প্রয়োগ হচ্ছে না, a + b × a - b। তাহলে দেখো √8 এর a² - √3 এর b² হলো। তাহলে দেখো √8 এর স্কোয়ার করলে কত হয়? আমরা জানি কি, দুবার রুট গুণ করা হয় তাহলে স্কোয়ার উঠে যায়, দুবার রুট গুণ করলে স্কোয়ার উঠে যায়। তাহলে √8 গুণ √8 কত হবে? 8 বিয়োগ √3 গুণ √3, 3 হবে। তার মানে 8 থেকে 3 গেলে 5। উত্তর কত? উত্তর আমার 5। বোঝা গেল? তারপরে দেখো একজন ব্যবসায়ী 10টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য 7,000 টাকা, আবার 10টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য 8,000 টাকা। তাহলে চেয়ারের মূল্য কত, তাই না? তাহলে দেখো এটা একই অঙ্ক, আগের মতো অঙ্কই, একটু দেখে নিই, সহজে করে নেবো আমরা। এখানে দেখো লেখা আছে 10টি চেয়ার এবং 2টি টেবিলের মূল্য 7,000 টাকা, আবার 10টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য 8,000 টাকা। সহজ অঙ্ক। আমরা এক কাজ করি, বাদ দিই, বিয়োগ করে দিই, ঠিক আছে? বিয়োগ করলে কি হয়? এই 10 10 কেটে যায়। এবার 2টো টেবিল আর 3টে টেবিল বিয়োগ করলে টেবিল থাকে, আর 7,000 থেকে 8,000 বাদ দিলে 1,000 থাকে। এবার আগেও মাইনাস, পরে আগেও মাইনাস, দুটোই মাইনাস উঠে গেছে। তাহলে একটি টেবিলের দাম কত আমার? 1,000 টাকা। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। একটি টেবিলের দাম 1,000 টাকা। তাহলে 2টি টেবিলের দাম কত আমার? 2 গুণ 1,000, 2,000 টাকা। বোঝা গেল? 2টি টেবিলের দাম 2,000 টাকা। এবার দেখো এক কাজ করি, আমি এখান থেকে 10টি টেবিল প্লাস 1,000, 2,000 টাকা সমান 7,000 টাকা। তাহলে আমি 10টি চেয়ারের দাম কত? 10টি চেয়ারের দাম কত? এই 2,000 টাকা ডান দিকে নিয়ে যাই আমি, তাহলে কী হবে? বিয়োগ হবে। তাহলে ডান দিকে নিয়ে গেলে 7,000 থেকে 2,000 বিয়োগ গেলে কত কত থাকবে? 5,000 থাকবে। 10টি চেয়ারের দাম 5,000 টাকা, একটি চেয়ারের দাম কত? 0 0 কেটে গেলো 500 টাকা। তাহলে আমার একটি চেয়ারের মূল্য কত? 500 টাকা। আমার উত্তর 500 টাকায় চেয়েছে, ঠিক আছে? দেখো এই একটি চেয়ারের মূল্য 500 টাকা। বোঝা গেল? তারপরের অঙ্কটা দেখো, এখানে একটা সিরিজ দেওয়া আছে 9, 17, 31, 57, তারপরে কত হবে? হ্যাঁ, তাহলে দেখো এটা আমি লিখে তোমাকে দেখাই কীভাবে করতে হবে। দেখো লেখা আছে 9, 17, 31, 57, তারপরে কত হবে? আমরা কাজ করি, এখানে আমরা বিয়োগ করে দেখি, ঠিক আছে? 17 থেকে 9 গেলে কত থাকবে? 8। এবার এই দুটোর পার্থক্য কত? 31 আর 17 পার্থক্য কত হবে? 13, 14, তাই না? এই 31 আর 57 পার্থক্য কত হবে? 31, 57, 26, তাই না? হলো। এবার দেখো এই দুটো পার্থক্য কত? 14 আর 8-এর পার্থক্য 6, 14 আর 26 পার্থক্য 12, তাই না? তাহলে দেখো 6, 12, তাই কত হবে এখানে? 24, তাই না? তাহলে 24 যোগ করলে কত হবে? 26 আর 24, 50, তাই না? আর 50, 57 যোগ করলে কত হয়? 50, 57, 107। বোঝা গেল? এখানে দুটো ধাপ করলে আমরা বুঝতে পারবো যে কীভাবে সিরিজটা গেছে। তো দেখো এখানে 107 আমার উত্তর, ঠিক আছে? তারপরে দেখো পরের অঙ্কটা, একটি গড়ের অঙ্ক দেওয়া আছে। 3 বন্ধু এবিসি এর গড় বয়স 20 বছর। এবার দেখো সি এর বয়স বার করতে হবে। এ এবং বি এর গড় বয়স 19 বছর, তবে সি এর বয়স কত? তাহলে কী করবো আমরা? এই কয় বন্ধু আছে? 3 বন্ধু না? তাহলে গড়ের সঙ্গে আমরা 3 যদি গুণ করে দিই, আমরা কিন্তু মোট বয়স পেয়ে যাব। তাহলে 3 কুড়ি কত? 60 বছর। এ বি সি এর মোট বয়স 60। এবার দেখো 2 বন্ধুর বয়স কত? 19। কয় বন্ধু? 2 বন্ধু। তাহলে 19কে 2 দিয়ে গুণ করি আমি,
তাহলে এ এবং বি এর মোট বয়স কত? 19 দুগুণ 38। তাহলে দেখো এ বি সি এর বয়স মোট 60 আর এ এবং বি এর মোট বয়স 38। তাহলে সি এর বয়স কত? আমি 60 থেকে কী করবো? 38 আমি বাদ দেবো। তাহলে 60 থেকে 38 বাদ দিলে কত থাকবে? 22 বছর। 60 38 বিয়োগ করলে কত হয়? 22 বছর আমার উত্তর। তারপরে দেখো কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, আবার 4 বছরে সুদে আসলে 6,200 টাকা, মূলধন ও আনোর সুদের হার কত? সহজ একটি অঙ্ক আমরা লিখব, লিখে লিখে করবো, ঠিক আছে? দেখো তারপরে কীভাবে করতে হয়। দেখো 7 বছরে বলছে সুদ আসলে এত টাকা আর 4 বছরে এত টাকা। আমি এক কাজ করি, বিয়োগ করে দিই। 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 বছরে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কি হয়? আসল থাকে সবসময় কনস্ট্যান্ট, আসল কখনো বাড়েও না কমেও না। তাহলে কী হবে? আমার সুদটা বাড়ে, তাই না? তাহলে কী হবে? 3 বছরে কী হবে? এই আসল এখানেও যেমন ছিল এখানেও তেমন আছে, তাহলে দুটো আসলে আমার কেটে যাবে, কিছু থাকবে না। তাহলে সুদ কত হবে? 3 বছরের সুদ কত হবে? আমার সুদ বিয়োগ করলে 71 থেকে 62 গেলে কত থাকবে? 900 টাকা, তাই না? তাহলে 3 বছরের সুদ আমার 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 দিয়ে ভাগ করে দিই, 300 টাকা। 1 বছরের সুদ আমার 300 টাকা। আমার 4 বছরে কত সুদ হবে? 4 গুণ 3 কত হয়? 1200 টাকা আমার সুদ। বোঝা গেল? 1200 টাকা আমার সুদ। তাহলে 4 বছরে আমার যদি 1200 টাকা সুদ হয়, তাহলে সুদ এবং আসল মিলিয়ে আমার 6,200 টাকা না? এর মধ্যে আমার 1200 টাকা যদি সুদ থাকে, তাহলে আসল কত আমার? এই 6,200 থেকে আমি কি করব? 1200 আমি বাদ দিয়ে দেবো। এই 1200 আমি বাদ দিলাম, কত থাকবে? 5,000 টাকা আমার আসল, ঠিক আছে? 5,000 টাকা আসল। আমার চেয়েছে কি? আমার আসল, আচ্ছা এখানে অপশান এটাও আছে এটাও আছে, তাহলে অপশান বি এবং সি। এই ডি আর এ তো হবে না। এবার দেখো আমার কোনটা হবে, বি না সি? 5,000 টাকা আসল। এবার দেখো আমি এটা ধরেই করি, আমি যদি আমার 6% হয়, তাহলে দেখো এখানে আমার 5,000 টাকা না? তাহলে 5,000 টাকা 6% কত হয়? এই দুটো শূন্য কেটে যাবে না? 5 6 30, মানে 300 টাকা হবে আমার 1 বছরে। আমার কিন্তু এখানে তাই ছিল যে 1 বছরের সুদের কত? 300 টাকা না? তাহলে উত্তর আমার বি। আমার সি আমার চেক করার দরকার নেই। বোঝা গেল? 6% হলেই, যখনই 5,000 টাকার 6% কত? 300 টাকা হবে। আমার আগে ক্যালকুলেশনে আমার 300 এসছে, সুতরাং উত্তর আমার বি। তোমরা এভাবে করবে। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। একটি ক্লাবের প্রতিটি সদস্য ত্রাণ তহবিলের তাদের সংখ্যার 5 গুণ টাকা দেয়। ধরে নিই সদস্য সংখ্যা 1 জন, তারা প্রত্যেকে এর 5 গুণ টাকা দেয়, মানে 5x করে টাকা দেয়। দেওয়ার ফলে কী হয়? মোট এত টাকা ওঠে, মানে এই 12 5 00 এত টাকা ওঠে। তাহলে আমি এক কাজ করি, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে সদস্য x জন এবং x জনের 5 গুণ করে টাকা দেয়। তাহলে এই 5 দিয়ে আমি এটা কেটে দিই, কত হয়? 5 দিয়ে 25, দুটো শূন্য। তাহলে এক্স গুণ এক্স কত হয়? এক্স স্কোয়ার, মানে কত? 2500। এক্স মানে কত? এই 2500 আমি আন্ডারউট করবো 50। তাহলে ক্লাবে মোট 50 জন সদস্য। আর যদি বলে প্রত্যেকে কত টাকা দেয়, এই 50 জনের 5 গুণ টাকা দেয়। 50 গুণ 5 250, 250 টাকা করে প্রত্যেকে দেয়। সদস্য সংখ্যা 50 জন। তারপর দেখো এটি ডিরেকশন টেস্টের অঙ্ক, মানে এরকম মিলিয়ে গুছিয়ে দেওয়া আছে, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু, এগুলো পরীক্ষায় আসে। সুতরাং মন দিয়ে আমরা দেখব। মোহন পশ্চিম দিকে 5 কিমি যায়, ঠিক আছে, ভালো কথা। পশ্চিম দিকে গেল জাগানে, মনে করি এখান থেকে যাচ্ছে, এই পশ্চিম দিকে গেল 5 কিলোমিটার, ঠিক আছে, এখান থেকে 5 কিমি গেল পশ্চিমে। সেখান থেকে কি হলো? সেখান থেকে সে বাঁ দিকে ঘুরলো, ভালো কথা, বাঁ দিকে। তাহলে এদিকে মুখ আছে, আমার ডান দিকে এটা, বাঁ দিকে এটা, এদিকে ঘুরলো 3 কিমি গেল এখান থেকে, ঠিক আছে। সেখানে 9 কিলোমিটার গেল আবার, তারপর সেখান থেকে ডান দিক ঘুরলো, ডান দিকে এটা হবে, তখন ডান দিকে ঘুরলো 9 কিমি গেল, 9 কিমি, ভালো কথা, 9 কিমি গেল। সেখানে সে উত্তর দিকে গেল 3 কিলোমিটার, এই উত্তর দিকে গেল 3 কিলোমিটার, ভালো কথা। এখানে গেল এই, তারপরে এই, এখানে 9 এই, এখানে উত্তরে 3 কিলোমিটার। তাহলে সে বর্তমানে তার যাত্রা শুরু স্থান থেকে কত দূরে আছে? তাহলে দেখো এখান থেকে কতটা গেল? 5 কিমি না? 5 কিমি গেল এখান থেকে, আর 9 না?
তাহলে এটা যদি 9 হয় তাহলে নিশ্চয়ই এই দূরত্বটা 9, তাহলে সে এখন এখানে আছে, তাহলে সে কত দূরে আছে এখান থেকে, সে কত দূরে, 9 আর 5 14 কিমি দূরে আছে। তোমরা ছবিটা এঁকে দেখবে, ওটাই উত্তর হবে, ঠিক আছে। তাহলে দেখো পরের অঙ্কটা দেখো, একটি পেন যখন 5 টাকায় বিক্রি করা হয় তখন লাভ হয় 2 টাকা। ভালো করে দেখো, 5 টাকা বিক্রি করলে 2 টাকা লাভ, 3 টাকা কি, তাহলে কেনা দাম। আমরা জানি কি লাভ ক্ষতি কি হয়, কেনা দামের উপর নির্ভর করে। তাহলে 5 টাকায় বিক্রি করলে 2 টাকা লাভ হয়, তাহলে 3 টাকা দিয়ে কিনেছিল। এবার 10 টাকায় বিক্রি করলে লাভ হবে কত, অনেকেই করবে কি 4 টাকা, কিন্তু 4 টাকা না, কিন্তু ওর কেনা দাম ফিক্সড। তাহলে 10 টাকায় বিক্রি করলে কি হবে, ও 3 টাকায় কিনেছিল না, 7 টাকা হবে ওর লাভ। অপশান ডি আমার উত্তর। বোঝা গেল, সহজ অঙ্ক, কঠিন কিছু না। তারপর দেখো ট্যাপ এ দিয়ে 3 ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি হয় আর বি দিয়ে 2 ঘন্টায় ভর্তি হয়। ট্যাপ দুটি একসঙ্গে খুলে দেওয়া হলে কত সময় লাগবে। তাহলে আমরা কি জানি, যখন একসঙ্গে কাজ করবে এ এবং বি, তখন কি করব আমরা, সময় বার করবো কি করে, উপরে দুটো গুণ করে দেবো আর নিচে যোগ করে দেবো। তাহলে 3 গুণ 2 আর নিচে যোগ করলে কোথায়, 3 আর 2 5, তাহলে 6/5 ঘন্টা আমার সময় লাগবে। অপশান বি আমার উত্তর। সহজ অঙ্ক, একদম দেখার সঙ্গেই আমরা করে দেবো। এভাবেই আমরা পরীক্ষা হলে করব, ঠিক আছে। তারপরে দেখো দুটি সংখ্যার বিয়োগফল 8, ভালো কথা, দুটি সংখ্যার বিয়োগফল 8, তাহলে ধরি এক্স এবং ওয়াই, এদের বিয়োগফল 8। এগুলো আমরা করব না, কিন্তু বোঝানোর জন্য আমি বলছি, ঠিক আছে। তাদের যোগফলের একের আট, ধর যোগফল করি, এই যোগফল এদের আবার একের আট অংশ কত, 35। তাহলে আমি এক কাজ করি, এই 8 দিয়ে গুণ করি, দিয়ে 35 গুণ 8 কত হয়, 200, 3 8 24 আর 40, 280, তাই না, 280 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই কত, 280। তাহলে এখানে দেখি কোন দুটো সংখ্যা যোগ করলে শেষে 0 আসে। এই দুটো সংখ্যা যোগ করলে শেষে কি হয়, 2 হয়, হবে না। এই দুটো সংখ্যা যোগ করলে শেষে কি হয়, 6 হয়, হবে না। এই দুটো সংখ্যা যোগ করলে 8 আর 6 14, এটাও হবে না। তাহলে অপশান আমার এইটা, অপশান ডি। আমার বাকি অঙ্ক কিছু করার প্রয়োজন নেই আমার, ঠিক আছে। 3 অঙ্কের বলছে বৃহত্তম সংখ্যা, একে কি করতে হবে, একে যদি আমি এই 10, 12 এবং 15 দ্বারা ভাগ করি, প্রতি ক্ষেত্রে 4 থাকবে ভাগশেষ, তাহলে উত্তরটি কত। এইগুলোর কি করি আমরা, প্রত্যেকের এলসিএম করি। তো এলসিএম না করেও করা যায়, কি করে করা যায়, দেখো এর থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে 10 দ্বারা ভাগ যাবে। এর থেকে 4 বাদ দিলে 10 দ্বারা কি ভাগ যাবে, যাবে না, তাহলে এটা হবে না আমার। এর থেকে 4 বাদ দিলে কত হবে, 992, 4 বাদ দিলে এটা কি 10 দ্বারা ভাগ যাবে, যাবে না। তাহলে হয় আমার এটা না এটা, ঠিক আছে। এবার দেখো এই 784, তাই না, 4 বাদ দিলে কত হয়, 780। আবার এর থেকে বাদ দিলে কত থাকে, 960, তাই না। তাহলে আমার অপশান এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু কি বলেছে আমার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, এটা আমার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়, বুঝে গেল। তাহলে এটা হবে না, এটা আমার উত্তর। তারপরে দেখো দুটি সংখ্যার অনুপাত 3 ও 4, তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির লসাগু কত, ভালো কথা। ধরে নি সংখ্যা দুটি 3x আর 4x, এগুলো করার দরকার হয় না, কিন্তু বোঝানোর স্বার্থে আমি বলছি আমি। তাহলে দেখো এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এদের মধ্যে কমন কি আছে, এক্স আছে না, তাহলে এক্সের মান কত আমার, এক্সের মান 5। কারণ কি আমার বলেছে গসাগু, তাহলে গসাগু এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তার মানে এক্সের মান 5। তাহলে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা 15, আর সংখ্যা কত 20। তাহলে 15 এবং 20 চেয়েছে কত, এলসিএম, লসাগু কত, লসাগু আমার 60। তাহলে আমাদের লসাগু কত, লসাগু হবে 60। তাহলে আজকে আমরা 15টি অঙ্কের একটি সেট করলাম। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি ক্লাসটি মন দিয়ে করো তাহলে দেখবে যে পরীক্ষা হলে আমাদের কোনো অঙ্কই আটকাবে না। পরে আমরা আরও নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।